চেম্বারে এসে আজ আবার বেরিয়ে পড়লাম। আজ যাব চেম্বার থেকে ফেরার পথেই একটি অসাধারণ শিব মন্দির দেখতে। সামনেই শিবরাত্রি, আমরা একটা অসাধারণ সাথে আছে শিব মন্দির দেখতে যাব। সাথে আছে আমার ড্রাইভার রঞ্জিত শাসমল্লা। হ্যাঁ, 4 চাকায় যাব না, আজকে যাব আমাদের ছোট্ট বাহন, আমাদের 2 চাকায় করে। আর ওই যে রঞ্জিতদা দাঁড়িয়ে আছে, রঞ্জিতদা আমাকে নিয়ে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বিলুয়া ডন বস্কো স্কুলের সামনে। এই সামনে ডন বস্কো স্কুল, আর রঞ্জিতদা দাঁড়িয়ে আছে। রঞ্জিতদা একটু হ্যালো করে দাও, হাতটা বাড়িয়ে। হ্যাঁ, রঞ্জিতদা আমাদের নিয়ে যাবে। তাহলে চলুন আমরা জিটি রোড ধরে এগিয়ে যাই। আজকে আমরা যাব একটি বড় শিব মন্দির দেখতে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম জিটি রোডের প্যারালাল রাস্তা, ভেতরের রাস্তা গিরিশ ঘোষ রোড ধরে। গিরিশ ঘোষ রোড ধরে ডন বস্কো স্কুলের সামনে থেকে মিনিট 5-7 ড্রাইভ করে বেশ কনজেস্টেড রাস্তা পেরিয়ে বাদাঘাট হয়ে আমরা এই মন্দিরের গেটে এসে উপস্থিত হলাম। আমরা যখন গেছিলাম মন্দিরের গেট বন্ধ ছিল, 4টের পর খোলে। এই মন্দিরের গেট বংশীধর জালান স্মৃতি মন্দির বা বঙ্গেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের অ্যাড্রেস 32 নম্বর স্কুল রোড, কালকিয়া, হাওড়া। যারা হাওড়া থেকে আসবেন তারা ওই টোটো বা অটোতে বাদাঘাটে এসে ঢুকলেই হবে। চলুন আমরা দেখতে থাকি। চোখে পড়ল বিশাল সাজানো, বেশ প্রশস্ত অনেকটা জায়গা জুড়ে একটি শিব মন্দির। এই শিব মন্দিরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিব লিঙ্গ এবং মূর্তি এই দুরূপেই পূজিত হন। ভেতরে আছেন বাবা বঙ্গেশ্বরের লিঙ্গ মূর্তি আর 51 ফুট উঁচু পঞ্চমুখী বিশাল পূর্ব ভারতের সর্ববৃহত্তম শিব মূর্তি। সাথে আরো উপরি পাওনা 12টা জ্যোতির্লিঙ্গের মূর্তি, লিঙ্গ এবং তার রেপ্লিকা মন্দির। জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে একটি কথা আছে, যদি জ্যোতির্লিঙ্গ না ডাকে আপনি কোনোভাবেই ভক্ত হয়েও সেই লিঙ্গের কাছে, স্বয়ম্ভু শিবের কাছে পৌঁছাতে পারবেন না। জ্যোতির্লিঙ্গ কিন্তু স্বয়ম্ভু মূর্তি, মানে কেউ তৈরি করেনি, নিজে নিজেই সেই মূর্তির আবির্ভাব ঘটেছে। জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের 12টা জায়গায় শিবের অখণ্ড জ্যোতিরূপে প্রকাশ পেয়ে চলেছে সেই আদি অনন্তকাল থেকে। শিব পুরাণ অনুযায়ী একবার বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে দ্বৈরথ বাদে কে বেশি ক্ষমতাশালী এবং কে বেশি বড়। তখন শিব স্বয়ম্ভু লিঙ্গরূপে, এই জ্যোতির্লিঙ্গরূপে আবির্ভূত হন এবং বলেন, আমি মধ্যস্থতা বা বিচারকের ভূমিকায় দাঁড়িয়ে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠতা বেছে দেব, তোমরা আমার উৎস এবং উৎপত্তিস্থল এবং আমার উচ্চতা খুঁজে বার করো। যে খুঁজে বার করতে পারবে সেই জয়ী। এই শুনে বিষ্ণু তার বরাহ অবতার ধরে মাটি খুঁড়ে ভেতর থেকে সেই লিঙ্গের উৎসমূল খুঁজতে আরম্ভ করলেন, আর ব্রহ্মা তার হংস রূপ ধরে আকাশে উড্ডয়ন করে লিঙ্গের উপরের মূল খোঁজার চেষ্টা করলেন। কিন্তু বিষ্ণু ব্যর্থ হয়ে ফিরে এলেন শিবের কাছে যে আমি উৎসমূল তলার খুঁজে পাইনি। আর ব্রহ্মা খানিকক্ষণ পর ফিরে এসে চালাকি করে বললেন, আমি উৎসমূল খুঁজে পেয়ে গেছি। কিন্তু শিব তো জানতেন আসল কথা। আমরা যখন গেছিলাম মন্দিরে তখন শিবরাত্রি, তাই বাইরেও অনেক শিব পার্বতীর মূর্তি রাখা ছিল। যাই হোক, এবার গল্পটা বলি। শিব তো জানতেন এই স্বয়ম্ভু লিঙ্গের উৎপত্তি এবং শেষ কেউ খুঁজে বার করতে পারবে না। তিনি ব্রহ্মার চালাকিটা ধরতে পারলেন, তাই বিষ্ণুকে তার সততার পুরস্কার হিসেবে বললেন, যুগ যুগ ধরে বিষ্ণু জগতে প্রজাপালক রূপে পূজিত হবেন। আর ব্রহ্মা প্রভূত জ্ঞানী এবং সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও তাকে জগতে কেউ কখনো পুজো করবে না। তাই জানেন ভারতবর্ষে ব্রহ্মার মূর্তিও নেই, শুধু পুষ্কর, রাজস্থানের পুষ্করেই ব্রহ্মা মন্দির একটা আছে। এই স্বয়ম্ভু শিবের জ্যোতির্লিঙ্গের যে 12টি রেপ্লিকা, যে লিঙ্গরূপী রেপ্লিকায় 12টি লিঙ্গই কিন্তু আমরা এখানে ভেতরে 12টা মন্দিরের মধ্যে দেখতে পাবো। শুধু তাই না, মন্দিরগুলোরও রেপ্লিকা এখানে করা আছে। তাই এই শিব মন্দিরটি এক কথায় অনন্য সাধারণ।
ভেতরটা খুবই সুন্দর সাজানো গোছানো। আমরা এবার মন্দিরে এলাম দেখতে। ভেতরে শুধু মন্দিরই নয়, লিঙ্গ মূর্তি এবং তার পেছনেই আছে সে 51 ফুটের পঞ্চমুখী শিব। ভেতরে একটি গায়ত্রী মন্দিরও আছে, গায়ত্রী পুজো সামগ্রী বিক্রি, এবং আশ্রমিকদের এবং যারা তীর্থযাত্রী তাদের তীর্থাবাসও আছে বলে মনে হলো পাশে। এই আমরা যাচ্ছি মন্দিরের পেছনে। পরে আমরা মূল মন্দিরের দরজা তখন বন্ধ ছিল, আমরা যখন গেছিলাম জাস্ট 4টেতেই তো আমরা ঢুকেছি। মূল মন্দিরের দরজা তখন খুলে আমরা প্রথমেই গেলাম পেছনে পঞ্চমুখী। ওই দেখুন আসল আকর্ষণ, পঞ্চমুখী 51 ফিট উঁচু মহাদেবের মূর্তি। বক্কল পরিহিত মহাদেব, কণ্ঠে বাহুতে রুদ্রাক্ষ জড়ানো এবং হাতে বিশাল ত্রিশূল ধারণ করে মন্দিরের ঠিক পেছনেই একটি বেদির ওপর মহাদেব প্রতিষ্ঠিত। এবং মূর্তিটি 51 ফুটের, এতটাই বড়। ঠিক মূর্তির পেছনেই আছে মা গঙ্গা, পুণ্যসলীলা মা গঙ্গা বয়ে চলেছে। আর এতটাই বড় মূর্তিটা যে গঙ্গার ওপার থেকেও, আড়িটোলা ঘাট বা কলকাতা থেকেও, নর্থ ক্যালকাটা থেকেও, এমনকি হাওড়া ব্রিজ থেকে গাড়ি চলাচলকালীনও মূর্তিটি দৃশ্যমান। অনেকদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু ওই যে বললাম বোধহয় আমার মতো পাপি তাপিকে ভগবান বঙ্গেশ্বর আর জ্যোতির্লিঙ্গ হয়তো আমাকে টানেনি, তাই এতদিন আসেনি। যাই হোক, আমার ড্রাইভার সাহেব খুব উৎসাহের সাথে আজকে আমাকে দেখাতে নিয়ে এসছেন, তাকেও ধন্যবাদ। এবং মূর্তিটা দেখার পর, গোধূলি সূর্যের আলোয় মূর্তিটা দেখার পর খুবই অসাধারণ। পঞ্চমুখী শিব, চারদিকে 4টে মাথা আর ওপরে আরেকটি মস্তক। এখানে মহিলাদের স্নানের ঘাট আছে, সুন্দর বস্ত্র পরিবর্তনের এদিকটা বাঁদিকে, আর ছেলেদের ডান দিকে। ঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই সুন্দরভাবে দেখুন পরিষ্কার মন্দির কমপ্লেক্সটা, অসাধারণ সুন্দর। এই মন্দিরগুলো তো আমরা পরে যাব। এখানে রাম সীতার মন্দির, দুর্গা মন্দির, খাটু শ্যাম মন্দির, দাদি রানী মন্দির, আর ওই যে দূরে দেখা যাচ্ছে জ্যোতির্লিঙ্গ মন্দির, যেগুলোতে আমরা পরে যাব। মন্দিরের শেষ প্রান্ত থেকে এই বেড়াজাল থেকে আমরা এই দেখুন দূরে হাওড়া ব্রিজ, কি সুন্দর গঙ্গার ওপর হাওড়া ব্রিজ। এইটা স্নানের ঘাট, মহিলাদের স্নানের ঘাট, ও পাশে পুরুষদের স্নানের ঘাট আছে আলাদা করা। শিবরাত্রিতে প্রচন্ড ভিড় হয় পুজো দেওয়ার জন্য এবং ব্রত করার জন্য খুবই ভিড় হয়। এই হাওড়া ব্রিজ 2-4 কিলোমিটার দূরেই হয়তো আছে, খুব সুন্দর। এই পরিষ্কার গঙ্গা বয়ে চলেছে। ওই ওপর থেকে, ওপার থেকে আড়িটোলা ঘাট থেকে বার্জ ফেরি লোক নিয়ে এদিকে আসছে বাঁধাঘাট, এই দিকটা বাঁধাঘাট। এবার চলুন আস্তে আস্তে আমরা মূল মন্দির কমপ্লেক্সে যাই। মন্দির চত্বরেরই উত্তর দিকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম, যেখানে কিনা আছে এই মন্দিরের আরেক মূল আকর্ষণ, একসাথে 12টি জ্যোতির্লিঙ্গ, তাদের রেপ্লিকা, এবং সেই জ্যোতির্লিঙ্গগুলির, ভারতের বিখ্যাত 12টি তীর্থস্থানের জ্যোতির্লিঙ্গগুলির মন্দিরেরও রেপ্লিকা। কমপ্লেক্সে ঢুকতেই সামনে মা গঙ্গার, পদ্মাসনে মা গঙ্গার মূর্তি, ওপরে মহাদেব ও পার্বতীর মূর্তি। এই একদিক দিয়ে ঢোকার রাস্তা, আরেক দিক দিয়ে বেরোনোর রাস্তা। এটা এক্সিট, নিকাশ। আমরা প্রবেশদ্বার দিয়ে ঢুকবো, ঢুকে এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখব। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অরিত্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এই শিবলিঙ্গগুলোর বিশেষ বৈশিষ্ট্য আছে, তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন অত্যন্ত পূর্ণ কাজ। আমরা ঢুকেই এখানে পেলাম ঘৃষ্ণেশ্বর। ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে আপনার মহারাষ্ট্রের ইলোরার কাছে, ঔরঙ্গাবাদ জেলায়। ক্রমান্বয়ে এরপরে
আমরা যাকে পেলাম তিনি হচ্ছেন বাবা বিশ্বনাথ। বিশ্বনাথ আছেন আমাদের উত্তরপ্রদেশের কাশী। ঠিক দেখুন অবিকল, আমি কাশীর জ্যোতির্লিঙ্গ বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দেখেছি, ঠিক অবিকল চূড়াটা যেমন সোনার করা, ঠিক অবিকল চূড়াটা স্বর্ণালী, আর ভেতরে বাবা বিশ্বনাথ। এই বাবা বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ আমি ছুঁয়েছি, ভস্মর্ঘ্য করেছি। এরপর আমরা দেখলাম জ্যোতির্লিঙ্গ যেটি, সেটি হলো ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে আপনার মধ্যপ্রদেশের নর্মদা দ্বীপ, নর্মদার নদীর উপকূলে ওঙ্কারেশ্বরে। ইন্দোর থেকে যেতে হয়, ইন্দোর থেকে 110 কিলোমিটার মতো। খুবই সুন্দর, নর্মদার ধারে এই জ্যোতির্লিঙ্গ। তারপরের যে জ্যোতির্লিঙ্গটা রাখা আছে এটি হলো ভীমাশঙ্কর বা ভীমশঙ্কর। এটি মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রের এই ভীমশঙ্করকে মোটেশ্বর মহাদেব বলেও ডাকা হয়। এই জ্যোতির্লিঙ্গটি খুব সুন্দর। সমস্ত জ্যোতির্লিঙ্গগুলো যেরকম দেখতে ঠিক তার রেপ্লিকাটা করা আছে কিন্তু ভেতরে। অসাধারণ লেগেছে। সারা ভারতবর্ষের সমস্ত মানুষের তো বটেই, সবার পক্ষেও দেখা সম্ভব না। এই নাগেশ্বর, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর আছে গুজরাটের দ্বারকার কাছে। যা বলছিলাম সবার পক্ষে, এই দেখুন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, মাথায় সাপ ফনা ধরে আছে। সবার পক্ষেও দেখা সম্ভব না। সারা ভারতবর্ষ ব্যাপী 12টা জ্যোতির্লিঙ্গ, তারা এরকম রেপ্লিকা দেখলে তাদের কতই না আনন্দ হয়। যাই হোক, আমরা যেন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, কিন্তু মন্দিরগুলোর রেপ্লিকা এবং জ্যোতির্লিঙ্গগুলো সত্যি অসাধারণ করেছে। এরপরের জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। এই জ্যোতির্লিঙ্গটি তামিলনাড়ুর রামেশ্বরমে আছে। ভগবান রাম বালি দিয়ে এই জ্যোতির্লিঙ্গটি বানিয়েছিলেন লঙ্কা বিজয়ে যাওয়ার আগে। স্বয়ং রামের ঈশ্বর, উনি রামেরও পুজো, রাম যে বিষ্ণুর অবতার তারও পূজিত, তাই তিনি রামেরও ঈশ্বর, তাই রামেশ্বর। দক্ষিণী শৈলীর মন্দির, সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের গোপুরম, ভেতরে এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গ, তার মাথায় সাপের ফনা। এরপরে আমরা গেলাম বৈদ্যনাথ। বলা হয় ইনি সমস্ত ডাক্তার বা বৈদ্য তাদের অধিপতি, সবার চিফ ফিজিশিয়ান। এই বাবা বৈদ্যনাথের মূর্তি আমাদের ঝাড়খণ্ড, বর্তমানে ঝাড়খণ্ডে আছে। খুব সুন্দর। তিনি বৈদ্যদেরও নাথ, সমস্ত ডাক্তার কুলের শিরোমণি, শ্রেষ্ঠ আয়ুর্বেদজ্ঞ। এরপর আমরা যাব ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে আপনার মহারাষ্ট্রে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের অবস্থান আমাদের মহারাষ্ট্রে নাসিকের কাছে। ইনিও খুব শক্তিশালী জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর উৎসের কাছে অবস্থিত এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ত্রম্বকেশ্বর মন্দির। এরপর আমরা গেলাম কেদারনাথ জ্যোতির্লিঙ্গের কাছে। এটা তো আমরা সবাই জানি, আমাদের উত্তরাখণ্ডের কেদারনাথে গিয়ে অনেককে ঘিরে অনেক কিংবদন্তিও গড়ে উঠেছে। সর্ব উত্তর অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ, তুষারাবৃত হিমালয়ের মধ্যে। দেখুন রেপ্লিকা মন্দিরটিও অসাধারণ এবং অবিকল কেদারনাথ মন্দিরের মতো। ভেতরে বাবা কেদারনাথ গিরিশিলার মতো তার লিঙ্গরূপ পূজিত হচ্ছেন। খুব পপুলার একটি জ্যোতির্লিঙ্গ টুরিস্ট ডেস্টিনেশন।
অনেকেই যান ঘুরতে, খুব দুর্গম। ঘোড়া, ডুলি বা হেলিকপ্টার এখন যাওয়ার ব্যবস্থা হয়েছে। এর পরের জ্যোতির্লিঙ্গ হচ্ছে মল্লিকার্জুন। মল্লিকার্জুন আমাদের অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম জেলায় অবস্থিত, কুর্নুল জেলা অন্ধ্রপ্রদেশে। ভেতরে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ আছে। এই আমাদের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, মাথায় সাপের ফনা, খুবই সুন্দর। এগুলো তো আমরা দেখিনি, কিন্তু রেপ্লিকাতে যেগুলো আমরা দেখেছি জানি, বাকি রেপ্লিকাতেই দেখছি। ওই যে বললাম দুধের স্বাদ ঘোলে মেটানো, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই জ্যোতির্লিঙ্গটি আমি দেখেছি মহাকালেশ্বর, উজ্জয়িনীতে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর। অসাধারণ জ্যোতির্লিঙ্গ এটিও। এবং মহাকাল করিডোর, বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মহাকাল করিডোর করেছে সেখানে, সেটিও খুবই সুন্দর। ইনি কালের অধিপতি, দক্ষিণাবর্তী শিবলিঙ্গ। ভস্ম আরতি ভয়েরও, ভস্ম আরতি ভোরবেলায়। মন্দিরটিও যতটুকু দেখেছি অনেকাংশে এরকমই, খুবই সুন্দর হয়েছে, এটাও খারাপ না। এরপরে জ্যোতির্লিঙ্গ সোমনাথ, গুজরাটে, খুবই সুন্দর জ্যোতির্লিঙ্গ এটিও। গুজরাটের প্রভাস পাটন, সৌরাষ্ট্র জেলায়। বিভিন্ন কিংবদন্তিও এই সোমনাথের নামে আছে, বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিদেশিদের হাতে। বর্তমানে সোমনাথ মন্দিরও খুব সুন্দর, অসাধারণ জ্যোতির্লিঙ্গ সোমনাথের, এবং সাথে তার রেপ্লিকা মন্দির। এই মন্দিরটিতে, বঙ্গেশ্বর মহাদেবের এই মন্দিরটিতে শুধু এই 12টি জ্যোতির্লিঙ্গ এবং তাদের রেপ্লিকা মন্দিরগুলো দেখার জন্যই যেন আসা যায়, বারবার আসা যায়। এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিকালের দিকে এসে দেখে যেতেই পারেন, খুবই কাছে আপনার বাড়ির। আর যারা বাইরে থেকে আসবেন তারা শুধু এটা দেখলে হবে না, তাদের বেলুড় মঠ, দক্ষিণেশ্বর কোনো হোটেলে থেকে দেখে নিতেই পারেন, খুব ভালো লাগবে আশা করি। আমরা যখন বেরোচ্ছি তখন বেলা প্রায় পড়ে এসছে। মন্দিরে আমরা যখন এসেছিলাম তখন মন্দির ফাঁকা ছিল, কিন্তু প্রায় সন্ধে হয়ে আসায় এই গোধূলি সূর্যের আলো শিব মূর্তির মুখে পড়ে কি সুন্দর লাগছে দেখুন। তখন ধীরে ধীরে মন্দিরে দর্শনার্থীও অনেক বেড়ে গেছিল। এবার চলুন আমরা মূল মন্দিরে প্রবেশ করে বাবা বঙ্গেশ্বরকে দর্শন করি। মন্দিরের চারিদিকে, মন্দিরের গায়ে বিভিন্ন রকম মন্ত্র লেখা। এই উত্তর দিকের দরজার ফাঁক দিয়ে প্রথম দর্শন করলাম বাবাকে। এরকম চতুর্দিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিব পুরাণের মন্ত্র, গায়ত্রী মন্ত্র, প্রচুর মন্ত্র লেখা। মন্দির চাতালে যেতে যেতেই এক জায়গায় দেখতে পেলাম এই সামনেই নন্দীজির মূর্তি, নন্দীজি রাখা আছে ব্যারিকেডের মধ্যে। এই আস্তে আস্তে আমরা মন্দিরের যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম মুখ্য দ্বারের দিকে এলাম। এই দ্বারে ততক্ষণে মন্দির খুলে গেছিল, আস্তে আস্তে আশেপাশের সংলগ্ন মন্দিরগুলো খুলছিল, এবং প্রথম আমরা দেখা পেলাম বাবা বঙ্গেশ্বরের লিঙ্গ রূপের। অসাধারণ লিঙ্গরূপ, ওপরটা পুরো রূপোয় মোড়া। এই দেখুন
খুব ক্লোজ ভিউতে, খুবই সুন্দর দেখতে। সোনার ত্রিশূল, সাথে রূপোয় মোড়া বাবা, মাথায় ওম লেখা। রূপোর ফনাধারী সাপ, বিভিন্ন মন্ত্র এবং শিব পুজোর মন্ত্র লেখা। পার্বতী পাশে ও গণেশের মূর্তি। এটা মন্দিরের বাবার মূর্তির দিকে পেছন দিক করে দাঁড়ালে বাঁ হাতে পার্বতী ও গণেশের মূর্তি। ওই একই মন্দির কমপ্লেক্সে পাশাপাশি মন্দিরগুলো। ঠিক তার সামনেই ডান দিকে, বঙ্গেশ্বর লিঙ্গের ডান দিকে লক্ষ্মী নারায়ণের মূর্তি, চতুর্ভুজ নারায়ণ আর পাশে লক্ষ্মী দেবী। এখানে তখন তাদের সন্ধ্যের শৃঙ্গার করানো হচ্ছিল। দুপুরের পুজোর সমস্ত সাজসজ্জা চেঞ্জ করে ওই চতুর্ভুজ নারায়ণ, শঙ্খপদ্ম চক্র গদাপদ্মধারী, পাশে লক্ষ্মী দেবী সন্ধ্যার আরতির জন্য, পুজোর জন্য প্রস্তুত করা হচ্ছিল। চলুন আরেকবার বাবা বঙ্গেশ্বরকে দর্শন করে নিই, করে আমরা ওই দিকের মন্দিরগুলো দেখতে যাব। এই আরেকবার দেখলাম, দেখে আমরা পার্শ্ববর্তী মন্দিরগুলো এবার দেখতে যাব। এবার চলে এলাম মূল বঙ্গেশ্বর মন্দিরেরই একদম পার্শ্ববর্তী লাগোয়া মন্দির কমপ্লেক্সে। এখানে প্রথমেই রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। রাম, সীতা আর লক্ষ্মণ, তলায় ওই যে হনুমান, এদের মূর্তি। প্রথম মন্দিরটা রাম মন্দির। দ্বিতীয় মন্দির কমপ্লেক্সে, দ্বিতীয় মন্দিরে ছিল রাধা কৃষ্ণের মন্দির। এখানেও সান্দিক পূজার সব জোগাড়ান্ত চলছিল। তার মধ্যে আরেকটি কমপ্লেক্সে খাটু শ্যাম মহারাজ বা বর্বরিকের মূর্তি। তিনিও খুব শক্তিশালী দেবতা। কাছেই এখান থেকে 2 কিলোমিটার দূরেই শ্যাম মন্দিরও আছে, ঘুষুরিধাম শ্যাম মন্দির, সেই খাটু শ্যামের মন্দির। আমাদের শ্যাম মন্দির পর্বতে এনাকে নিয়ে আলোচনা। ইনি খুব পৌরাণিক মহত্ব সম্পন্ন মহাভারতের যুগের দেবতা। কিভাবে এর উৎপত্তি সব আমি ওই পর্বে ভিডিওতে বলেছি। তখন প্রচুর পরিমাণে মহিলারা, বিশেষ করে নন বেঙ্গলি সম্প্রদায়ের মহিলারা এই খাটু শ্যামের পুজো দিতে এসেছিলেন পতাকা হাতে নিয়ে, প্রচুর। আর এটি আরেকটি দাদি নানির, দাদি রানীর মূর্তি বলে বলল পুরোহিত মশাই। এই দেবতার সাথে ঠিক আমাদের পরিচিতি নেই। ইনি নন বেঙ্গলি কমিউনিটির মধ্যে, বিশেষ করে মারওয়াড়ি সম্প্রদায়ের মহিলার মধ্যে পূজিত হন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।